আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আমাদের পরীক্ষার পরে আজকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। তো আমরা লাস্ট যে যতটুকু পর্যন্ত পড়ছিলাম তোমরা দেখবা যেখানে আমাদের 10 আর 12 অধ্যায় ছিল। তো এখন আমরা আমাদের পরবর্তী পরীক্ষার জন্য আমরা যেই পাঠটা তোমাদের পড়ানোর জন্য বলছি সেটা হলো 10, 11, 12, 13, 14। তো এর মধ্যে 10 আর 12 আমাদের পড়ানো হয়েছে, 11টা আমরা একটু পরে পড়বো। তো 12-র পরে 13, 14, তারপর আবার আমরা 11তে যাব। তো সেই ধারাবাহিক অনুযায়ী আজকে আমরা 13 অধ্যায় শুরু করবো। যাক, 13 অধ্যায় যেটাতে শুরু হয়েছে সেটা হলো খাদ্য ও পুষ্টি। অধ্যায়ের নাম খাদ্য ও পুষ্টি। খাদ্য আর পুষ্টি কি এটা তোমাদের বুঝতে হবে। খাদ্য কি? প্রথম প্রশ্ন কি? খাদ্য কি? খাদ্য হইল সেই সব জৈব উপাদান যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তোমাদের বইও দেওয়া আছে, দেখবা খাদ্য হলো সেই সব জৈব উপাদান যা জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া তোমার এই খাদ্যটা আসলে কি করে, আমাদের খাদ্য কেন? আসলে তোমার একটা সিম্পল জিনিস বুঝাই। যেমন দেখবা একটা তুমি একটা গাড়িতে যখন চড়ো তখন গাড়ি চালাইতে হলে কি লাগে? অবশ্যই তেল লাগে বা গ্যাস লাগে। তো এই তেল বা গ্যাস কি করে, পরবর্তীতে আমাদের ইঞ্জিনের মধ্যে যায় এবং ইঞ্জিন থেকে ওইটা তোমার একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি উৎপন্ন করে? শক্তি উৎপন্ন করে। ওই শক্তিটাই কিন্তু পরবর্তীতে তোমার গাড়ি চালাতে সহায়তা করে, ঠিক আছে? যদি শক্তি উৎপাদন না করতো তাহলে কিন্তু গাড়ি চলতো না। ঠিক একইভাবে যদি আমরা যদি একটা ইঞ্জিনের মতো বা আমরা যদি একটা যন্ত্রের মতো চিন্তা করি আমাদের দেহ, তাহলে আমাদেরও কি দরকার? শক্তি দরকার। আমরা শক্তি কই থেকে পাই? আমরা শক্তি পাই খাবার থেকে, ঠিক আছে? এই খাবার, এই খাদ্য থেকে কি করে আমাদের শক্তিটা উৎপন্ন হয়, মানে এই খাদ্য থেকে আমাদের পুষ্টি আসে, সেই পুষ্টিটা কি করে আমাদের দেহে শক্তি উৎপন্ন করে বা আমাদের চলতে সহায়তা করে। আচ্ছা, পুষ্টি ও পুষ্টিমান খাদ্য, পুষ্টি ও পুষ্টিমান ও খাদ্য উপাদান। দেখো এখানে দেওয়া আছে খাদ্য বলতে সেই জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তো এটা পড়বো না, এখানে পড়বা এটা। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যাগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত। এটা হলো খাদ্যর সংজ্ঞা। এটা কিন্তু পরীক্ষায় আসে, তো এটা একটু দাগায় রেখো। আর এখানে তোমাদের খাদ্যের যেসব খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টি দ্রব্য থাকে তা আমাদের দেহে 3টি কাজ করে। কয়টি কাজ করে? 3টি। তার মানে খাদ্যের কাজ করে 3টা। এটা একটা খ নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন কি বললাম তোমাদের? খাদ্য কি? খ নম্বর প্রশ্ন বললাম যে আম, এই যে খাদ্যের কাজগুলো কি, ঠিক আছে, বা খাদ্যের কয়টি কাজ আছে এবং কি কি, এরকম, ঠিক আছে? এরপরে দেখো পরের পার্টটা আছে, এখানে কি বলছে? জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ করে। জীবের বৃদ্ধি সাধন মানে তোমার বড় করে, যে তুমি বড় হইতেছে, এটা বৃদ্ধি সাধন। ক্ষয়পূরণ মানে তোমার দেহ যদি কোনো জায়গায় ক্ষয়প্রাপ্ত হয় তো এটা পূরণ করতে বা রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করে। তারপর তাপ শক্তি, কর্মশক্তি উৎপাদন করে। দেখো তোমাদের দেহ যদি তাপ উৎপন্ন না হতো তাহলে তুমি মারা যেতে, কারণ দেখবা মৃত মানুষের শরীর কিন্তু ঠান্ডা হয়ে থাকে। তো এই দেহে তাপ শক্তি উৎপন্ন করে এই আমাদের কি বলে খাদ্য। আর কর্মশক্তি, আমরা যে কাজ করতে পারতেছি, যে কথা বলতে পারতেছি, এগুলো কিন্তু সবই প্রদান করে খাদ্য। তারপর রোগ প্রতিরোধ করে, সুস্থতা বিধান ও শরীরবৃত্তীয় কাজ। রোগ প্রতিরোধ করে অবশ্যই খাদ্য, কারণ আমাদের আমরা যেই পরিমাণ ভাইরাসে বা তা আক্রান্ত হই সেগুলো কিন্তু আমাদের প্রতিরোধ করে খাদ্য। যাক, এরপরে দেখো পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি কি? পুষ্টি হলো একটা প্রক্রিয়া। পুষ্টি কি? একটি প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু পরিপাক হয়ে আম, জটিল খাদ্যগুলা ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং আমাদের দেহে সেগুলো কি করে? আহ, দেহের বৃদ্ধি সাধন বা ক্ষয়পূরণ ও কাজ করার জন্য আহ, শক্তি যোগায়, তাকে আমরা কি বলবো? পুষ্টি বলবো। তো এখানে এটাই বলছে যে আমাদের পুষ্টি হলো মূলত হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জটিল খাদ্যগুলো, যেমন আমাদের অনেক খাবার আছে ওগুলি কি জটিল জটিল খাবার, যেগুলি খাওয়ার পরে ওগুলো আমাদের ভাঙে, কয়েকটা ভাগে ভাঙে, ভাঙিয়া 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 সরল খাদ্যে পরিণত হয়। সরল খাদ্য কি? গ্লুকোজে পরিণত হওয়ার পরে তারপরে আমাদের দেহে সব জায়গায় পৌঁছায়। তো এগুলো একটু দেখবা। এরপর আছে কোন খাদ্যে কী পরিমাণ কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য। যেমন সিদ্ধ চালে 79% শ্বেতসার ও 6% স্নেহ পদার্থ থাকে। এই লাইনটা দাগাও, এটা কিন্তু নৈমিত্তিক, যে সিদ্ধ চালে কত পার্সেন্ট শ্বেতসার ও কত পার্সেন্ট স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। যাই হোক, 100 গ্রাম চাল থেকে তুমি 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাবা। 100 গ্রাম চালে কি পাবা?
345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এটা একটা ভিত্তিক। এছাড়া এই দেখো লাস্ট লাইনটা, চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ, তার মানে এটা একটা ভিত্তিক। চাল একটি কি জাতীয় পদার্থ? শ্বেতসার জাতীয় পদার্থ। এরপর আছে দেখো, কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। তাহলে মিশ্র খাদ্য একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম। মানে এটা এখানে তোমার বলছে যে তুমি যদি কোনো খাদ্য জানতে হয় তাহলে তোমার ওই খাদ্য জানতে পারে কি ধরনের খাদ্য, এটা কি মিশ্র খাদ্য না সিঙ্গেল খাদ্য। মানে মিশ্র খাদ্য হলো কি, তোমার অনেকগুলো উপাদান থাকবে মিশ্র খাদ্যের মধ্যে, তোমার অনেকগুলো উপাদান থাকবে। যেমন দেখো দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা, এগুলোর মধ্যে কিন্তু একটা উপাদান, এগুলোর মধ্যে অনেকগুলো উপাদান আছে, ভিটামিন এ, বি, সি বা যাই হোক, আর এছাড়া শর্করাও থাকতে পারে, আমিষ থাকতে পারে, আমিষ তো নাই, শর্করা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, স্নেহ থাকতে পারে। তো সব মিলায় কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলো উপাদান থাকে, একটা থাকে না। কিন্তু সিঙ্গেল উপাদান বা শুধুমাত্র একটি উপাদান থাকে এমন খাদ্য কি কি? চিনি, গ্লুকোজ, এগুলোর মধ্যে কি থাকে? শুধু শর্করা থাকে, আর কিছু থাকে না। ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারি যে খাদ্যে দুইটা ভাবে ভাগ হয়, একটা হলো মিশ্র খাদ্য, একটা হলো শুধু মাত্র একটি উপাদান থাকে এমন খাদ্য। ঠিক আছে? যাই হোক, এরপরে দেখো খাদ্য উপাদান। খাদ্য উপাদান আছে হলো, আমরা আগে পড়ছিলাম খাদ্যের মধ্যে আমাদের 6টা উপাদান থাকে: আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। কিন্তু এখন তোমাদের বইয়ে এটা ভাগ করে দিছে। খাদ্যের তোমাদের বইয়ে উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা কিন্তু তুমি 3 ভাগে দিবা। তাহলে উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? একটা হলো আমিষ বা প্রোটিন, একই দাম কিন্তু, আমিষ বা প্রোটিন। শর্করা বা শ্বেতসার, শর্করা বা শ্বেতসার। স্নেহ বা চর্বি, স্নেহ বা চর্বি। এই যে 6টা, এই 3টা উপাদান, 3টা উপাদান কি কি কাজ বলেছে? আমিষ কি করে? ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, দেহ গঠন করে। শর্করা কি করে? শক্তি উৎপাদন করে। স্নেহ বা চর্বি তাপ ও শক্তি উৎপাদন করে। ঠিক আছে? এছাড়াও 3 প্রকার আছে: ভিটামিন, খনিজ লবণ, পানি। এগুলো তোমার বিশেষ প্রয়োজন ব্যবহৃত, কিন্তু খাদ্যের মৌল উপাদান কত? 3টা। আচ্ছা, এরপরে তোমাদের প্রত্যেকটা আবার আলাদা আলাদা সংজ্ঞা দিচ্ছে। তো প্রথমে আমরা শর্করা বা আমিষ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম 2টা নিয়ে আলোচনা করতেছে, 1 ও 2, সেগুলো হলো শর্করা আর আমিষ। দেখছো? তো যাই হোক, এরপরে প্রথম পার্টে আছে শর্করা বা শ্বেতসার। শর্করা কি? শর্করা হলে যে আমরা ভাত খাই, আলু খাই, রুটি খাই, গম খাই, এগুলি সবই কিন্তু শর্করা। ঠিক আছে? এমনকি চিনিও শর্করা। তো যাই হোক, এই যে শর্করাগুলা, এই শর্করাগুলা তোমার কি, এটা আসলে কি? শর্করা হলো খাদ্যের এমন একটি উপাদান যা আমাদের কি করে, আমরা প্রতিনিয়ত দৈনিক অনেক পরিমাণে ব্যবহার করি, এবং দৈনিক বেশি পরিমাণে, সবচেয়ে বেশি পরিমাণে খাই হলো শর্করা। বিশেষ করে আমরা বাঙালিরা সবাই, শর্করাই কিন্তু আমাদের প্রধান খাদ্য। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এরকম প্রশ্নে যে মানুষের প্রধান খাদ্য কি, তাহলে কিন্তু তুমি বাদ দিও না, মানুষের প্রধান খাদ্য হলো শর্করা। কারণ এক এক জায়গায় এক এক রকম প্রধান খাদ্য হতে পারে, কিন্তু মানুষ হিসাবে প্রধান খাদ্য হলো তার শর্করা। ঠিক আছে? তো এই শর্করা কিন্তু এক এক সময় এক এক মানুষের এক এক স্টেজ অনুযায়ী তার শর্করা পরিমাণ চেঞ্জ হয়। যেমন দেখবা, তোমার ছোট যদি কোনো ভাই থাকে, সে যতটুকু খাবার খাবে তুমি কিন্তু ততটুকু খাবার খাবা না, কারণ তার শর্করার ওই অনুযায়ী ততটুকুই লাগবে, কিন্তু তোমার শর্করা কিন্তু বেশি লাগবে। তো এটা নির্ভর করে তোমার ওজনের উপর, তোমার বয়সের উপর। একটা পূর্ণবয়স্ক মানুষের ওজনের সাথে তার 4.6 গ্রাম গুণ দিলেই তুমি তার পরিমাণ, শর্করার পরিমাণ পাবা। যেমন এখানে তোমার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, যদি একজন মানুষের ওজন 60 কেজি হয়, তাহলে তার দৈনিক কত গ্রাম শর্করা খাওয়া প্রয়োজন? 60 ইন্টু 4.6 গ্রাম। 60-এর লগে 4.6 গুণ দিলে আমরা পাচ্ছি 276 গ্রাম। তার মানে একটা পূর্ণবয়স্ক মানুষের 276 গ্রাম খাবার খাওয়া প্রয়োজন, যার ওজন 60 কেজি। যদি তোমার ওজন 70 কেজি থাকে, তাহলে 70 ইন্টু 4.6। তোমার ওজন 40 কেজি থাকে, 40 ইন্টু 4.6। এভাবে দিয়ে তাহলে তত গ্রাম শর্করা তোমার খাবার প্রয়োজন। আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরি শতকরা 60 থেকে 70 ভাগই শর্করা থেকে গ্রহণ করা দরকার। ঠিক আছে? তা আমাদের মোট যতটুকু ক্যালোরির প্রয়োজন তার 60 থেকে 70 ভাগই কী করা, শর্করা থেকে গ্রহণ করা দরকার। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আছে, 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে। দেখছো? এটা একটা নৈমিত্তিক। আচ্ছা, আবার একটা দেখো, মানবদেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এই পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। এখান থেকে কিন্তু প্রত্যেকটা নৈমিত্তিক। ঠিক আছে? আর এই যে এই পয়েন্টটুকু আছে, এখানে যেটুকু পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি বলছে? এই পয়েন্টটা বলছে হলো, আমাদের খাবারের মধ্যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো শর্করাকে আবার 3 ভাগে ভাগ করেছে। শর্করা কয় ভাগ ভাগ করেছে? আমি আবার বলতে, শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? একটা ভাগ হলো যে সরল শর্করা, যেটা হলো তোমার শুধুমাত্র একটাই উপাদান থাকে, সেটা হলো সরল শর্করা, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হলো সরল শর্করা, এদের মধ্যে একটাই উপাদান থাকে। ঠিক আছে? এরপর আছে বহু দ্বি শর্করা, আর আরেকটা আসলে বহু শর্করা। দ্বি শর্করা মানে যেটা মানে 2টা শর্করা থাকে, আর বহু শর্করা মানে 2 এর অধিক, অনেকগুলো থাকতে পারে। তো এগুলো হলো যে একটা ধাপ। ঠিক আছে? আমি আবার বলছি, সরল শর্করার মধ্যে একটা শর্করাই থাকবে, দ্বি শর্করার মধ্যে 2 রকমের শর্করা থাকে, বহু শর্করা 2 বা ততোধিক শর্করা থাকে, বহু শর্করার মধ্যে 2 বা ততোধিক শর্করা থাকে, আর দ্বি শর্করার মধ্যে 2টা শর্করা থাকে। তো এইভাবে শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আগামীকালকে তোমাদের কাজ থাকবে
এই যে যতটুকু আমি পড়াইছি ততটুকুর মধ্যে 20টা অনুবৃত্তি করা।